আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় শিক্ষার্থীরা, বেশ কয়েকদিনের বিরতির পর আজকে আবার আমরা চলে এসেছি তোমাদের মাঝে লাইভ ক্লাস নিয়ে। তোমরা যারা ইতিমধ্যে আমার ক্লাসগুলো দেখেছো, আমি বীজগণিতিক রাশি, সেট ফাংশন এবং ত্রিকোণমিতির কিছু সৃজনশীল অঙ্ক ইতিমধ্যে করিয়ে তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা যারা লাইভগুলো দেখো বা পরবর্তীতে ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবা, এবং যারা ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা। আর বেশি বেশি আপডেট গুলো পেতে বা পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই নোটিফিকেশন গুলো খেয়াল রাখবে। যদি পেজে তুমি ফলো দিয়ে থাকো অথবা ইউটিউব চ্যানেল থেকে যদি দেখো, সেক্ষেত্রে যদি সাবস্ক্রাইব করে থাকো, নিশ্চয়ই নোটিফিকেশন গুলো সময় মতো তোমার কাছে চলে যাবে। তো তোমরা যারা এবার এসএসসি এবং দাখিল 2026 পরীক্ষার্থী, আর অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের টেস্ট বা নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো সকলের জন্য এই টেস্ট এবং নির্বাচনী পরীক্ষায় শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে চাচ্ছি। আজকের ক্লাসটির শিরোনাম মূলত রেখেছি ত্রিকোণমিতির বেসিক হিসাবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে এবারের যে প্রশ্ন ক্যাটাগরি, অর্থাৎ এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং সৃজনশীল কোশ্চেন, তিনটা বিভাগেই তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। A+ বা 100% অ্যান্সার করতে হলে সেক্ষেত্রে তোমাদেরকে বেসিক যে নলেজ, ত্রিকোণমিতি হোক বা যে কোনো টপিক্সের উপর, সেটা তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে। তো ত্রিকোণমিতি যে অধ্যায়টি আছে, এই অধ্যায় থেকে তোমরা সৃজনশীলে 2টি প্রশ্ন সম্ভবত পেতে পারো। এছাড়া যে তোমাদের শর্ট প্রশ্ন থাকবে 10টির, যেখানে অ্যান্সার করতে হবে, 10টির অ্যান্সার করলে যেখানে তোমরা 20 নম্বর পাবা, সেখানেও 4 থেকে 5টি প্রশ্ন তোমাদের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসতে পারে। এছাড়া এমসিকিউতে তোমরা কমপক্ষে 3টি বা 4টি প্রশ্ন তো নিশ্চয়ই পাবা। 3 থেকে 5টি প্রশ্নের উত্তর তোমরা করতে পারবা। এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা সঠিকভাবে করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বেসিক যে নলেজ, সেটা তোমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে। সেই বেসিকটা নির্ভর করবে তোমার 9.1 এবং 9.2 দুইটা অনুশীলনীর উত্তর কভার করার জন্য। তো অনেকেই তোমরা ইতিমধ্যে এই বেসিক্যালি যে বিষয়গুলো ত্রিকোণমিতির ক্ষেত্রে প্রয়োজন, সেগুলো নিশ্চয়ই জানো। তো এর সাথে আজকে ক্লাসটি যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে পূর্বের যে জ্ঞান, সেটা এই ক্লাসটি দেখার সাথে সাথে নতুন করে আবার একটা রিভাইজ হয়ে যাবে, যেটা কিনা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। তো আমরা ত্রিকোণমিতি বোঝার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দরকার, সেটা হলো সমকোণী ত্রিভুজ সম্বন্ধে আমাদের সম্যক ধারণা। তোমরা চিত্রে যে ছবিটি দেখতে পাচ্ছ, এই কোণটি এখানে চিহ্নিত করার সাথে সাথেই তোমাদের আর বুঝতে বাকি থাকলে না যে এটা কি ত্রিভুজ 90 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের নামটা যদি আমরা এরকম দেই যে ABC সমকোণী ত্রিভুজ, তো ABC সমকোণী ত্রিভুজের ABC সমকোণী ত্রিভুজে আমাদের এখানে কোণ B অথবা কোণ ABC অথবা কোণ CBA, আমরা 3 ভাবেই কিন্তু লিখতে পারি। এই 3টি কোণ, অর্থাৎ B কোণ, অর্থাৎ মূল কোণটা আমাদের টার্গেট কি, মাঝখানে যে কোণটা থাকে সেটা হলো আমাদের মূল কোণ, অর্থাৎ B কোণ এবং এক অক্ষর দিয়ে লিখলেও কি কোণটা হচ্ছে B কোণ। তো এই কোণটির মান কত? 90 ডিগ্রি বা সমকোণ। তো আমরা জানি যে প্রত্যেক ত্রিভুজেরই কয়টা কোণ থাকে? 3টা কোণ থাকে। তো 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণ, অর্থাৎ A কোণ, B কোণ প্লাস C কোণ সমান কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো এখন আমাদের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের অবশিষ্ট কি কোণ আছে? A কোণ প্লাস C কোণ। তাহলে নিশ্চয়ই এই দুইটি কোণ সমান আমরা কত পাবো? 90 ডিগ্রি পাবো। এখন কোন কোণটি ছোট, কোনটা বড়, সেটা নির্ভর করবে পরবর্তী আলোচনায়। তো আমরা এটা জানতে গেলে আমরা পরবর্তী ধাপে যেটা আলোচনায় আমরা সেটা যাচ্ছি। তো দেখো এখানে আমাদের এই 9.1 এবং 9.2 সাধারণ গণিতের ক্ষেত্রে এই শুধু সমকোণী ত্রিভুজটা চিনতে পারলেই হবে না। সমকোণী ত্রিভুজের যেখানে সমকোণ এবং এই সমকোণের সাথে যে আরো 2টি বাহু থাকে, অর্থাৎ দেখো আবার চিত্রটি আমরা যদি এভাবে আঁকাই, এইটা 90 ডিগ্রি বা সমকোণ। তো আমরা ত্রিভুজটার নাম যদি দেই ABC, সেক্ষেত্রে আমাদেরকে সমকোণী ত্রিভুজ চিহ্নিত করার পরে আমাদের প্রথম যেটি চিনতে হয় সেটা হলো সমকোণের বিপরীত যে বাহু আছে, অর্থাৎ এই ত্রিভুজটার মধ্যে সবচেয়ে বৃহৎ যে বাহু, অর্থাৎ বড় বাহু
বড় বাহুটারই নাম অতিভুজ, অর্থাৎ অতি শব্দের অর্থ বড় আর ভুজ শব্দের অর্থ বাহু, তার মানে কি বড় বাহু। এই ত্রিভুজের যে বড় বাহু তার নামই অতিভুজ। আর অতিভুজটা চিহ্নিত করার আরেকটি উপায়, সেটা হলো সমকোণের বিপরীত দিকে যে বাহুটি থাকবে সেই বাহুটি আমরা অতিভুজ হিসাবে চিনব। আচ্ছা, এখন দেখো যে বাহুটি আমাদের আনুভূমিক থাকে, অর্থাৎ ভূমির সাথে সমান্তরালে যে বাহুটি থাকে এই বাহুটির নাম ভূমি, এবং ভূমির সাথে লম্বভাবে যে বাহুটি থাকে এটার নাম লম্ব। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের যে তিনটি বাহু সেই তিনটি বাহুর নাম জানলাম, একটির নাম কি লম্ব, ভূমি এবং অতিভুজ। আচ্ছা, এটা গেল একদমই বেসিক সমকোণী ত্রিভুজের। এখন এই ত্রিভুজের এই বাহুগুলো যদি আমাদেরকে একটি কোণ যদি চিহ্নিত করা থাকে, অর্থাৎ যদি এ কোণের ক্ষেত্রে আমাদেরকে নির্ণয় করতে বলা হয় যে এ কোণের ক্ষেত্রে এখন অতিভুজ, আর যখনই কোণ চিহ্নিত করা থাকবে তাহলে এই কোণের যে সন্নিহিত বাহু সেইটা, অর্থাৎ লম্ব দিয়ে বা ভূমি দিয়ে যদি বিচার করি সেই ক্ষেত্রে আমরা অতিভুজ কিন্তু সবসময় একই পাবো, অর্থাৎ অতিভুজ আমাদের এসি বাহুটাই অতিভুজ। এখন দেখো যে কোণটি চিহ্নিত করা আছে এই কোণটির নাম হবে ভূমি এবং এটির নাম হবে লম্ব। তো এখন দেখো আমরা ভূমি মানে বুঝি কোনটা, যে ভূমি হলো আনুভূমিক ভাবে যে বাহুটি থাকবে সেই বাহুটি আমাদের ভূমি হওয়ার কথা, কিন্তু এইখানে দেখো লম্ব ভাবে যে বাহুটি আছে সেই বাহুটির নামই আমরা কি দিয়েছি, ভূমি। তো এখন লম্ব ভাবে বাহু আছে নাম ভূমি, এই নামটি কিন্তু শুনতে আর ভালো শোনাচ্ছে না, বা দেখতেও শোনা এবং দেখার মাঝে পার্থক্য দেখা যাচ্ছে। এই কারণে এই বাহুগুলোর নাম এখন আর ভূমি এবং লম্ব দিয়ে প্রকাশ না করে এইটাকে বলা হচ্ছে সন্নিহিত বাহু। অর্থাৎ সন্নিহিত বাহু শব্দের অর্থ কি, সন্নিহিত মানে আমরা বুঝি কি কাছের বাহু, কাছের বাহু। কার কাছের বাহু, যেই কোণটা চিহ্নিত করা থাকবে সেই কোণের কাছের বাহু। অর্থাৎ এখানে এ কোণটি চিহ্নিত করা আছে, তোমরা এখানে থিটা নামও দেখতে পারো, অথবা আলফা অথবা বিটা অথবা পাই, যে কোনো চিহ্নিত কোণ এখানে থাকতে পারে। অর্থাৎ যে কোণটা তোমাকে চিহ্নিত করা থাকবে সেই কোণের সন্নিহিত বা কাছে যে বাহু সেই বাহুটির নামই সন্নিহিত বাহু। আচ্ছা, এখন তাহলে এই বাহুটার নাম কি হবে, এই বাহুটার নাম হবে যে কোণটা আমাদের চিহ্নিত করা থাকবে সেই কোণের কোন পাশে আছে, একই পাশে না বিপরীত পাশে, বিপরীত পাশে। তাহলে এই বাহুটার নাম বিপরীত বাহু বা অপোজিট বাহু। এখন দেখো তাহলে আমরা এখন নতুন ভাবে কি পাইছি, আমরা সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু। আর অতিভুজ যেটা, এটার নাম সবসময় অতিভুজই থাকছে। এখন দেখো সন্নিহিত বাহুর বিষয়টা আরেকটু বুঝে নাও, যে সন্নিহিত বাহু অর্থাৎ যে কোণটি চিহ্নিত করা থাকবে সেই কোণের সাথে যে বাহুটি লেগে থাকে সেই বাহুটির নাম সন্নিহিত বা কাছের বাহু। কার কাছের বাহু, থিটা কোণের কাছের বাহু। এবং থিটা কোণ থেকে বিপরীত দিকে যে বাহুটি থাকবে সেই বাহুটির নাম বিপরীত বাহু। আরেকটা ছবি যদি আমরা আঁকাই সেই ক্ষেত্রে তোমরা আরো হয়তো ক্লিয়ার হতে পারবে। দেখো চিত্রটি যদি আমরা এইভাবে আঁকাই, দেখো আমরা এবার কোণটি নিচে চিহ্নিত করে দিলাম, এই কোণটির নাম আলফা কোণ। এখন আমরা আলফা কোণের জন্য কি লিখবো, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বিপরীত বাহু। আর অতিভুজ তো তোমরা চিনতে পারো, অতিভুজ সবসময় একই থাকে। এখন দেখো আমাদের লম্বভাবে রেখাটি থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এইখানেই আমাদের 90 ডিগ্রি কোণটা আছে। তো 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটি থাকে এই বাহুটির নামই কি, আমরা সবসময় জানি এইটাই আমাদের অতিভুজ অর্থাৎ বড় বাহু। এমনিতেও কিন্তু বাহ্যিকভাবে দেখেও ওই বাহুটিকে বড় হিসাবেই আমরা দেখতে পাই। তাহলে যে বাহুটি অতিভুজ বা বড় বাহু সেই বাহুটি আমরা চিহ্নিত করতে পারলাম। এখন দেখো ত্রিভুজের নাম যদি এরকম দেওয়া থাকে ডি ই এফ, তাহলে আমাদের অতিভুজ সমান কি হচ্ছে, ডি ডি এফ। এখন দেখো আমাদের বিপরীত বাহু সমান আর সন্নিহিত বাহু সমান। এখন দেখো সন্নিহিত বাহু কি, আমরা দেখবো যে কোন কোণটা আমাদের চিহ্নিত করা আছে। আমাদের এখানে আলফা কোণ চিহ্নিত করা আছে, অর্থাৎ আলফা কোণের সাথে যে বাহুটি আছে নিচের যে বাহুটি এই বাহুটি সন্নিহিত বাহু, অর্থাৎ এই বাহুটির নাম কি, ই এফ অথবা এফ ই। এখন এই আলফা কোণ অর্থাৎ
এই কোণের বিপরীত যে বাহুটি আছে সেই বাহুটি আমরা কি বলবো, এই বাহুটির নাম বিপরীত বাহু, অর্থাৎ এই বাহুটির নাম ডিই অথবা ইডি। এখন তোমরা ইডি লিখবো না এফডি লিখবো বা ডি লিখবো, সেই ক্ষেত্রে তোমাদেরকে বিবেচ্য বিষয় কোনটা, আমরা গণিত শাস্ত্রের এই নাম্বারগুলো বা এই লেটার্স গুলো যখন ব্যবহার করি তখন আমাদের কোন জিনিসটি মাথায় রাখতে হয়, মাথায় রাখতে হয় যে ইংরেজি বর্ণমালার বর্ণগুলোর প্যাটার্ন অনুযায়ী অর্থাৎ অবস্থান অনুযায়ী প্রথম দিকে যে বর্ণগুলো থাকে সেই বর্ণগুলোই সাধারণত আগে বসাতে হয়। তো আমরা ই বর্ণ এবং এফ বর্ণ দুটো বর্ণের মধ্যে আগে থাকে এফ ই, সেই কারণে ইএফ যদি আমরা লিখি সেক্ষেত্রে দেখতে এবং শুনতে ভালো লাগে, সেক্ষেত্রে এই বাহুটির নাম হবে ডিই এবং এটার নাম ডিএফ। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। কিন্তু কেউ যদি তোমাদেরকে বলে যে সন্নিহিত বাহুর নাম এফই, সেক্ষেত্রে তো ভুল হবে না, সেটাও সঠিক হবে। বিপরীত বাহুর নাম যদি কেউ বলে যে ডিই না ইডি, সেক্ষেত্রেও কিন্তু তার এই উপস্থাপন বা বক্তব্যটি কিন্তু সঠিকই হবে। এখন আমরা সন্নিহিত বাহু, বিপরীত বাহু এবং অতিভুজ এইটার ধারণা কিন্তু আমরা ক্লিয়ার হলাম। এখন দেখো একই ছবির মাঝে যদি দুই পাশে কোণ চিহ্নিত করা থাকে সেক্ষেত্রে আমরা তখন কি করব। এখন দেখো এখানে একটি সমকোণী ত্রিভুজ, এটার নাম দেওয়া আছে পি কিউ এবং আর। দেখো এই কোণটার নাম দেওয়া আছে থিটা কোণ এবং এই কোণটার নাম দেওয়া আছে বিটা কোণ। এখন দেখো তাইলে আমরা কি লিখবো, যে থিটা কোণের জন্য, আর এই পাশে আমরা লিখবো বিটা কোণের জন্য। এখন দেখো থিটা কোণ এবং বিটা কোণের জন্য তাহলে আমাদের কি তিনটা বাহু নির্ণয় করতে হয়। এক নম্বর কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, এই পাশেও সন্নিহিত বাহু, তারপরে বিপরীত বাহু, এই পাশেও বিপরীত বাহু, এবং অতিভুজ সব ক্ষেত্রে একই থাকবে। তাহলে এখানে অতিভুজ। এখন দেখো সন্নিহিত বাহু আমরা আলফা কোণের জন্য বা সরি থিটা কোণের জন্য, দেখো থিটা কোণটা কোথায় আছে, উপরে আছে। তাহলে এই থিটা কোণের সাথে যে বাহুটি আমাদের লেগে আছে সেই বাহুটি সন্নিহিত বাহু কোন কোণের জন্য, থিটা কোণের জন্য। তাহলে থিটা কোণের জন্য সন্নিহিত বাহু পি কিউ, এবং থিটা কোণের জন্য বিপরীত দিকে যে বাহুটি আছে অর্থাৎ এই পাশে যে বাহুটি আছে এটা হলো কিউ আর। তাহলে সন্নিহিত বাহু পি কিউ, বিপরীত বাহু কিউ আর, এবং অতিভুজ কি, অতিভুজ যেটা আছে বড় বাহু এবং 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহু সেই বাহুটির নাম কি, সেই বাহুটির নাম পি এবং আর। এটা গেল থিটা কোণের ক্ষেত্রে। এবার আমরা যদি বিটা কোণের জন্য যদি আমরা দেখতে যাই সেই ক্ষেত্রে দেখো বিটা কোণের সাথে লেগে আছে কোন কোণ, কিউ আর। বিটা কোণের সন্নিহিত বাহু কিউ আর এবং বিটা কোণের বিপরীত দিকে যে বাহুটি আছে অর্থাৎ বিটা কোণের বিপরীত দিকে বাহুটি আছে কি পি এবং কিউ বাহু। এবং সব ক্ষেত্রেই কিন্তু ত্রিভুজের অতিভুজ কোনটা, অতিভুজ সব ক্ষেত্রেই যেই বাহুটি আমরা বড় দেখতে পাচ্ছি এই বাহুটি অতিভুজ অর্থাৎ পি এবং আর, এটা হলো অতিভুজ। তাহলে দেখো আমরা একটি ত্রিভুজের দুইটি কোণের ক্ষেত্রে অতিভুজ একই পাচ্ছি অর্থাৎ পি আর এবং পি আর, এবং যে কোনো চিহ্নিত কোণের ক্ষেত্রে আমরা সন্নিহিত বাহু যা পাচ্ছি, সন্নিহিত বাহুর বা সন্নিহিত যে কোণটি চিহ্নিত দেয়া থাকে সেই কোণের বিপরীত দিকে যে বাহুটি থাকে সেটাকে আমরা দেখতে পাচ্ছি কি হিসাবে, বিপরীত বাহু হিসাবে। একইভাবে এই পাশেরটাও এরকম দেওয়া থাকবে। তো আশা করছি তোমরা সন্নিহিত বাহু, বিপরীত বাহু এই বিষয়গুলো বুঝতে পারছো। এখন দেখো আরেকটা যে বিষয় সেটা হলো যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে উপপাদ্যটি আছে অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে উপপাদ্যটি আছে অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। বিষয়টি তোমাদের কাছে এখন হয়তো শুনতে কঠিন মনে হচ্ছে, কিন্তু অতিভুজ তো আমরা চিনি। তাইলে এখানে অতিভুজের নাম যদি দেওয়া থাকে তাহলে অতিভুজের নামটা কি, এসি হলো অতিভুজ। এখানে অতিভুজ এসি, এছাড়া কি আছে লম্ব এবং ভূমি। লম্ব, লম্ব আছে আমাদের এখানে এ বি এবং ভূমি দেওয়া আছে কত, ভূমি দেওয়া আছে বিসি। এখন দেখো সূত্রটা কি, সূত্র হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান
অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হলো মূল সূত্র, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি উপপাদ্যটি যেটা বলেছিলাম সেটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এখন দেখো অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাইলে অতিভুজ স্কোয়ার প্লাস অপর দুই বাহুর একটি বাহু কি লম্ব, তার উপরে স্কোয়ার, আরেকটি বাহু কি ভূমি, তার উপরে স্কোয়ার, এবং এই দুই বাহুর বর্গের সমষ্টির সমান। আশা করছি তোমরা সূত্রটি মুখস্থ যাদের আছে তাহলে তো ভালো, আর যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা মুখস্থ করে নিবে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন দেখো এখানে যদি আমাদের মান এরকমটা দেওয়া থাকে যে একটি মান দেওয়া আছে 3 এবং একটি মান দেওয়া আছে 4, অর্থাৎ সমকোণী ত্রিভুজের লম্বের মান দেওয়া আছে 3 এবং ভূমির মান দেওয়া আছে 4, সেই ক্ষেত্রে আমরা অতিভুজ সমান কত কিভাবে নির্ণয় করব? এখন দেখো সহজ, এটা সূত্র কি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাইলে আমরা এখানে অতিভুজ সমান পাচ্ছি কি এসি স্কোয়ার, লম্ব স্কোয়ার সমান কি এ বি স্কোয়ার এবং ভূমি স্কোয়ার সমান কি বিসি স্কোয়ার। তাইলে দেখো এ বি এর পরিবর্তে আমরা কি লিখবো, এ বি সমান 3 স্কোয়ার প্লাস বিসি সমান কি 4 স্কোয়ার, বাম পাশে কি আছে এসি স্কোয়ার। তাইলে দেখো এসি স্কোয়ার সমান আমরা 3 স্কোয়ার সমান কত লিখবো 9 এবং 4 স্কোয়ার সমান কত লিখবো 16। এখন এসি স্কোয়ার সমান 9 এবং 16 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে পাবো 25, আর এসি স্কোয়ার সমান 25 স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার। 25 এর পরিবর্তে আমরা লিখবো 5 স্কোয়ার, অতএব আমরা লাস্ট অফ অল এসি সমান কত পাবো 5। তাইলে দুইটি বাহুর মান যদি দেয়া থাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা সূত্রের মাধ্যমে যে বাহুটির মান দেয়া থাকবে না সেটা আমরা সহজেই নির্ণয় করতে পারি। আশা করছি তোমরা এই উদাহরণটির মাধ্যমে তোমরা সমকোণী ত্রিভুজের যে অতিভুজের মান যখন দেয়া থাকে না, লম্ব এবং ভূমির মান দেয়া থাকে, লম্ব এবং ভূমির মান দিয়ে এই পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করে কিন্তু আমরা এটা করতে পারি। এই জাতীয় সমস্যা কিন্তু তোমরা নিশ্চয়ই হয় সৃজনশীলের ক নম্বর প্রশ্নে পাবা, অথবা সংক্ষিপ্ত প্রশ্নে পাবা, অথবা এমসিকিউতে তোমরা পাবা, এটা শতভাগ নিশ্চিত। এখন দেখো মানটি যদি এইভাবে না দিয়ে যদি ভূমি এবং অতিভুজের মান দেওয়া থাকে অথবা লম্ব এবং অতিভুজের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? দেখো আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেয়া আছে, নাম ধরো পি কিউ এবং আর। এখানে মান দেয়া আছে রুট ওভার 3 এবং এখানে মান দেওয়া আছে 2। সেক্ষেত্রে আমাদেরকে পি কিউ এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ পি কিউ সমান কি, পি কিউ সমান লম্ব। সেক্ষেত্রে আমরা তখন কি লিখবো যে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এখন দেখো এখানে লম্বের মানটা আমাদের কি পাচ্ছি, পি কিউ স্কোয়ার সমান অতিভুজের পরিবর্তে আমরা লিখছি কি পি আর স্কোয়ার এবং ভূমির পরিবর্তে কি লিখছি কিউ আর স্কোয়ার। এখন দেখো পি কিউ স্কোয়ার এবং পি আর এর মান কত, রুট ওভার 3 স্কোয়ার মাইনাস এই মানটা আমরা 1 দিই, এই মানটা 1। এখন দেখো রুট ওভার 3 স্কোয়ার আর কিউ আর এর মান 1 অর্থাৎ 1 স্কোয়ার। এখন আমরা পি কিউ স্কোয়ার সমান দেখো রুট ওভার 3 স্কোয়ার সমান 3 এবং 1 স্কোয়ার করলে 1 হয়। এখন দেখো পি কিউ স্কোয়ার সমান 3 থেকে 1 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে কত পাবো 2, এবং পি কিউ সমান বাম পাশের রুটটাকে যদি আমরা ডান পাশে দিয়ে দেই, স্কোয়ারটাকে ডান পাশে দিয়ে দিলে আমরা কত পাবো রুট ওভার 2, অর্থাৎ রুট ওভার 2 পেয়ে যাব আমরা পি কিউ এর মান। অর্থাৎ অতিভুজ এবং ভূমির মান যদি দেয়া থাকে সেক্ষেত্রে অতিভুজ এবং ভূমির মান দিয়ে কিভাবে আমরা লম্বের মানটা বের করলাম সেটা তোমরা দেখতে পেলে।
এখন আরেকটা মান আমি তোমাদের বের করে দেখাই। সেক্ষেত্রে আমাদের ভূমি এবং অতিভুজের মান দেয়া ছিল এটাই। এখন আমরা দেখব অতিভুজ এবং লম্বের মানই দেওয়া আছে। একটা মান ধরো আমরা দিলাম 10, এই মানটা আমাদের 6। সেক্ষেত্রে আমরা ভূমির মানটা কিভাবে নির্ণয় করব? একইভাবে আমরা লম্ব স্কয়ার সমান যেমন লিখেছি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, সেরকম ভূমি স্কয়ারও আমরা সমান লিখে নেব যে ভূমি স্কয়ার সমান, অর্থাৎ যে মানটি আমাদের নির্ণয় সেই মানটা আমরা বাম দিকে রাখবো, এবং ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন দেখো অতিভুজ স্কয়ার এবং লম্ব স্কয়ার এই দুটোর মান আমরা এই চিত্র থেকে জানছি। তাইলে এখন দেখো ভূমি সমান আমাদের আছে কত, কিউ আর স্কয়ার সমান, অতিভুজের ক্ষেত্রে আমরা এখানে পি আর স্কয়ার এবং লম্বের ক্ষেত্রে আমরা পাচ্ছি পি কিউ স্কয়ার। এখন দেখো কিউ আর স্কয়ার সমান পি আর এর পরিবর্তে আমরা লিখবো কত 10 স্কয়ার, এবং পি কিউ এর মান আমরা জানি 6 স্কয়ার। এখন দেখো কিউ আর স্কয়ার সমান 10 স্কয়ার অর্থাৎ 100, 10 এবং 10 দুইবার গুণ করলে আমরা পাবো 100, এবং 6 যদি আমরা দুইবার গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো 36। এখন দেখো কিউ আর স্কয়ার সমান 100 থেকে আমরা যদি 36 বিয়োগ করি সেক্ষেত্রে কত পাবো 4, আর কত 6 অর্থাৎ 64। তাহলে কিউ আর স্কয়ার সমান আমরা পাচ্ছি 64। এখন কিউ আর স্কয়ারের পরিবর্তে আমরা ডান পাশে 64 এর পরিবর্তে লিখবো 8 স্কয়ার। অতএব আমরা দুই পাশ থেকে যদি স্কয়ারকে বাদ দেই সেক্ষেত্রে কিউ আর সমান আমরা পাবো কত 8। এখন দেখো এই রকম যদি মান দেয়া থাকে সেক্ষেত্রে আমরা মানটি পেলাম কত 8। অতএব আমাদেরকে যদি সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু নিয়ে আমাদের কাজ, এই তিনটি বাহুর যে কোনো দুইটি বাহুর মান যদি দেয়া থাকে, অপর বাহুর মানটি আমাদেরকে কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে, এবং আগামীতে এই বেসিকেরই আরো কয়েকটি ক্লাস দিব আমি, ক্লাসগুলো দেখবা, তাইলে তোমাদেরকে পরীক্ষায় আর কখনোই মানে হিমশিম খেতে হবে না, তোমরা সঠিকভাবে উত্তরগুলো দিতে পারবে। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই যারা চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে, এবং বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।